জয়গুরু বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদের আশীর্বাদে আমি ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম একটা সুন্দর একটা ভিডিও। কিছুই না, একটু মনের কথা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। আসলে কি বলুন তো, দেখতে দেখতে আবার একটা পুজো চলে আসলো। বাবা মা ছাড়া আমি বাবা মা ছাড়া এই নিয়ে 3 নম্বর পুজো। কেমন লাগে তাই না? আজকে ভাই এসেছিলো দোকানে, বলছে দিদি দুটো ফুল দেয়, ফুল নিয়ে যাই। তো ফুল টুল নিয়ে গেল, কারণ এই গত পূর্ণিমা থেকে আজ পর্যন্ত টানা 15 দিন ওকে তর্পণ করতে, যেহেতু আমরা ব্রাহ্মণ, আমার বাপের বাড়ি সব ব্রাহ্মণ, তো আমাদেরকে 15 দিন টানা তর্পণ করতে হয়। জানি না এটা নিয়ম কি না, ঠিক বলতে পারছি না, কারণ সোজাতে বলতে আমার বাবা, আমার বড় যেটা করতো, কখন করতো ঠিক জানি না, তবে আমার বড় যেটা করতো, কিন্তু আমার বাবা কোনোদিন করেনি, কারণ বাবা সরকারি চাকরি করতেন। তো সেই সূত্রে বাবাকে বাইরে বাইরে থাকতে হতো। আর যেহেতু খেলাধুলা নিয়ে সবসময় ছিল, সেহেতু বাবাকে কোনোদিন দেখিনি আমি যে তর্পণ করছে বা কিছু করছে, কোনোদিন দেখিনি। তো আমার বড় যেটা করতো। তো যাই হোক, যেহেতু আমার বাবা কোনোদিন তর্পণ করেনি, তো আমার ভাই তর্পণটা শুরু করেছে নতুন করে। বাবা চলে যাওয়ার পর থেকে তর্পণটা শুরু করলো। তারপর তো আমার মাও চলে গেল। তো বাবা মা, তারপর আমার দাদু, আমার জ্যাঠা, সবাইকে সন্তুষ্ট করার জন্য ও আবার তর্পণটা শুরু করলো। এখন আপাতত আমার বড়দা, মানে বড়দা মারা গেছে, বহু বছর হয়ে গেল, এই 13 বছর 16 বছর হয়ে গেল বড়দা মারা গেছে। তো সবার জন্যই ও তর্পণটা ও একা করে। তো ও একটা, আমাদের এখানে একজন আছেন, উনিও বলছেন যে তর্পণ করা ভালো। তো যা, উনি বলার পর ভাই তর্পণটা করছে। তো ভাই এসেছিলো আজকে বা দোকানে, তো ভাইয়ের সঙ্গে এই কথা সেই কথা একটু ঝগড়া যা হলো। হবার পর তো ভাই চলে গেল যখন, আমি তো দোকানে বসেছিলাম, যেহেতু কাস্টমার সেরকম নেই, তো বসেছিলাম। তো ভাবছি দেখতে দেখতে দিন কেমন চলে যায় না, যে চলে যেত সে চলে গেল, তাদের চিন্তায়, তাদের জন্য মন খারাপ করে আমাদেরও দিনটা শেষ, আমাদেরও সময়টা কখন চলে যায় নিজেরাও বুঝতে পারি না। ভাল লাগে না, জানেন তো, সত্যি ভাল লাগে না। এখন সময় হয় কেন দিনটা চলে যায় বলুন তো, না গেলেই পারে। আর কি, এখন রান্না হবে। মেয়েরা শপিং করতে গেছে, প্রথমবার মেয়ে আমাকে ছেড়ে, বাবাকে ছেড়ে প্রথমবার গেছে, চুচড়োয় গেছে শপিং করতে। এখন ফোন করলাম, ফোনে লাইন পাচ্ছি না, হয়তো কেনাকাটা করতে ব্যস্ত বা শুনতে পাইনি, হয়তো ওখানে ব্যস্ত আছে। তো আমাকে একজন জিজ্ঞাসা করে, কিরে পুজোর শপিং হলো? তা আমি বলছি আমার তো হয়নি, আমার মেয়েরা কেনাকাটা করেছে। আর ছোটো মেয়ের জন্য এই দিনকে কিছু কেনাকাটা করে, ভিডিওটা আসবে আপনাদেরকে। আমি আসলে সময় পাচ্ছি না ভিডিও করার, আমি এই আজকেও সময় পাচ্ছিলাম না, যেহেতু ওরা ঘরে নেই আর রান্না করছি, সেই ফাঁকে ভাবছি আপনাদের জন্য কর। তো তাই ভাবছি বসে বসে যে ছোটোবেলার দিনগুলো অতটা ভালো ছিল না, কারণ বাবা সরকারি চাকরি করতেন, কিন্তু ওই যে ক্লার্কের চাকরি করতেন বাবা। তো সেরকম ইনকাম ছিল না যে 3 ভাই বোনকে মানুষ করবে। একটা জামা আমরা 2 বোন পরতাম, ঠিক আছে, একটা জামা 2 বোন পরতাম। আর ভাই যখন ছোটো ছিল, ভাই প্রচুর জামা পেতো, বাড়িতে ছোট থেকে ছোটো ছেলে, তো প্রচুর জামা পেতো। আর আমার দিদিদের ঘর থেকে আমার বোনকে জামা দিত, আমাকে দিত না, বোনকে দিত, বোন তো তখন ছোটো, আমিও ছোটো ছিলাম। তো ওই একটা জামা আমরা 2 বোন পরতাম, প্রায় মাধ্যমিক পর্যন্ত আমরা একটা জামা 2 বোন পরেছি। যে একটা জামা কিন্তু একদিন ও পরতো, একদিন আমি পরতো, কিন্তু 2 বোন কোনোদিন ঠাকুর দেখতে একসঙ্গে যায়নি, কারণ জামা যেতে আমাদের একটা ছিল। তাও বোন যখন বুঝতে পারলো, কলেজে যাওয়া শুরু করলো, এইচএসের পর কলেজে যাওয়া শুরু করলো, তখন বোন বুদ্ধিমানে কাজ করে ও বাবার থেকে লুকিয়ে লুকিয়ে জামা কিনতো। না বাবা তুমি দাও, বাবা তুমি দাও। ও সোজা বাবার অফিস চলে যেত, ওখানে গিয়ে বসে থাকতো, তুমি না দিলে আমি বসে থাকবো। আর বাবার অফিসটা হচ্ছে ছেলেদের, বয়েজ ছেলেদের স্কুল, তো মাদ্রাসা যদিও, তো ও ওখানে ঠাই বসে থাকতো। আর যেহেতু মাদ্রাসা, বাবা লজ্জা পেত যে মেয়ে বসে থাকবে, তাই বাবা ওকে নিয়ে গিয়ে কিনে নিয়ে আসতো। তো বোন চেষ্টা করতো, কিন্তু আমি পারতাম না, কারণ মানে কি বলবো, সব দিকটাই দেখতে হয়, বাবা পাচ্ছে না, মা এদিকে কষ্ট হচ্ছে, আবার মায়ের হাতে হাতে শাড়ি পাড় সেলাই করা, শাড়ির আঁচল সেলাই করা, এগুলো মার সাথেই করতাম আমি।
তাই ভাবছি যে কী দিন আমাদের গেছে। ভেবেছিলাম স্বামীর ঘরে এসে সুন্দর একটু শাড়ি টাড়ি পাবো, সুন্দর একটু সুন্দর জীবন হবে। সব কিছু গল্প, জানেন তো, যারা বলে না, যারা বাপের বাড়ি, আমাদের এখানে অনেকে কথা বলে, মানে এটা এই কী বলে কথা, মানে আমার ঠাকুমা দিদিমা এরা বলতো যে বাপের বাড়ি কষ্ট কর, শ্বশুর বাড়ি গিয়ে সুখেই থাকবি। কোথায়, বাপের বাড়িও কষ্ট করলাম, শ্বশুর বাড়িও কষ্ট করছি এখনও। মানে কি বলবো আর, মানে যে বছরটা হয়তো, বছর কেন, যে দিনটা হয়তো আমি হঠাৎ করে কারোর মুখ না দেখে উঠলাম, বা যদি ভগবান একটু সহায় হয়, তখন আমার জন্য একটা নাইটি অথবা একটা চুড়িদার আসে, নচেত ওই আশা এখন আর আমি করি না, কারণ নাই। তাই মেয়েরা আজকে বলছে, বাবা বলেছে জামা প্যান্ট দেবে, তুমি কাজ করে টাকা পাঠাবে, তো সেটা নিয়ে আমরা শপিং করতে যাবো। মা তুমি যাবে না? আমি বাবাকে বল টাকা পাঠাতে, তবেই তো যাবো। তো বাবা বলছে মালিক টাকা দিচ্ছে না। স্বাভাবিক, মালিকদেরও বা কী দোষ বলুন, ঠাকুর যাবে, প্রথমে যে বায়নাটা পায় সেই বায়না অনুযায়ী তো কাজ হয়। এবার মালটা পুরো সম্পূর্ণ যাবে, তারপর তো আবার ওরা তো টাকা পাবে, তারপর তো আমাদেরকে দেবে। কোথায় পাবে? আমরাও বা কী করে চাইবো? আমাদের তো সব আমাদের বলতে গেলে বিয়ের পর থেকে পুজোর মধ্যে কোনোদিন আমরা জিনিসপত্র কিনি, ওই যা পুরনো শাড়ি ছিল সেই পরেই ঠাকুরটা করতে গেছি। আর আমাদের কালী পুজোর সময় আমাদের মানে শাড়িটারই কেনা হয় কালী পুজোর সময়, কারণ দুর্গা পুজো লক্ষ্মী পুজো মিটে গিয়ে তারপর টাকা দেবে, তারপর আমরা মার্কেটিং করি। তারা এবার এটা শুধু পুরো পালবাড়ি যারা ঠাকুর বানায়, যারা ঠাকুরের সমস্ত কাজ করে, মানে গয়নাগাটি বলুন যাই বলুন, তবুও তার মধ্যে অনেক কাজে টাকা পয়সা পাঠিয়ে দেয় যে তোরা কেনাকাটা কর, তখন কেনাকাটা করে। কিন্তু এই সময় কেউ কেনাকাটা করে না, সব পুজোর পরে গিয়ে কেনাকাটা করে, তখন সব চলে যায়, কিচ্ছু থাকে না, না ভালো কাপড়, না ভালো জামা, না ভালো একটা কানের দুল, কিচ্ছু থাকে না। সে সময় কি করে লাখটা। আর শ্বশুরবাড়ি থেকে প্রথম বিয়ের সময়, বিয়ের পর যখন শাশুড়িকে, মানে আমরা তো বলিনি, ছেলেরা বলেছিল যে দুই বউ আসছে, তা দুই বউকে পুজোতে কিছু দেবে না। তো তখন নাকি আমার শাশুড়ি বলেছিল যে হ্যাঁ, তোর বাবার পা ধরে বলেছি এই বছরটা দাও, সামনের বছর থেকে আর দিতে হবে না। বিশ্বাস করুন, সে পর থেকে আমি আর কাপড়ের কথা বলি না। যেখানে ঘরের বউদের কাপড় দেওয়ার জন্য শ্বশুরের পা ধরতে হয়, সেই জিনিসটা আমার লাগবে না। বরকে বলছি যদি তোমার সামর্থ্য থাকে তুমি দিও, নয় দিতে হবে না, আমার লাগবে না। কথাটা যে খেলে যায় বুঝতে পারিনি, বর আজও কিছু দেয় না। ওই মেয়েরা এখন বড় হয়েছে, দেখে যে মায়ের ভালো একটা শাড়ি নেই, সে অনেক বছর পুরনো, অনেকবার মা পরে হয়েছে, তখন মেয়েরা গিয়ে বাবার সঙ্গে গিয়ে একটা কাপড় আনে। এই হচ্ছে আমার জীবন, একটু কষ্টের কথা। তাই ভাবি যে যখন ইউটিউবে আসলাম, সবাই বলছে ইউটিউব থেকে টাকা পাওয়া যায়, ইউটিউবে কাজ করলে হাসি হয়। মেয়েকে হাতে পায়ে ধরতে বাকি রেখেছি যে তুই ভালো নাচটা জানিস, তুই নাচটা কর, অন্তপক্ষে তোর সোর্সে তো পৃথিবীটা তোকে চিনুক, তুই নিজের নাচ নিজে করে কর। তাই ইউটিউবে কাজ করছি, যদি কিছু হয়, যদি একটু এগোতে পারি, যদি একটু কিছু করতে পারি, তাহলে আমি আমার নিজের জন্য বাঁচব। ওরা তো আছে, ওরা ওদের জন্য যা খুশি করুক, আমি আমার জন্য বাঁচতে চাই, আর কারোর জন্য। আমি আপনাদের সঙ্গে কথা বলছি না, মনটা হালকা হয় যে আগে সব কথাগুলো মায়ের কাছে গিয়ে আলোচনা করতাম, যে কী কপাল করে জন্ম দিয়েছো যে কিচ্ছু পারলাম না, জীবনে কিচ্ছু করতে পারলাম না। কিন্তু সেও তো নেই, বা আজ 5-6 বছর হয়ে গেল মায়ের সঙ্গে ঠিক মন খুলে কথা বলতে পারিনি, কারণ মা অসুস্থ ছিল, কথা বলার কেউ ছিল না, কথা শোনারও কেউ ছিল না। এখন আপনারা আছেন, যত মনের কথা, যত দুঃখ কষ্ট সব আপনাদের সঙ্গে আলোচনা করব, গল্প করব, এই আর কি। যাক, আর বাড়াবো না। ভিডিওটা ভালো লাগলে, মনের কথা বললাম আপনাদের, কষ্টের কথা আপনাদেরকে শেয়ার করলাম, আর কি বলবো। একটু ভালো লাগলে একটু কমেন্ট করে দেবেন, একটু শেয়ার করে দেবেন, আর যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবেন।
টাটা।